হ্যালো ভিউয়ার্স, আমি সঞ্চিতা আরপিপি এডুকেশনে তোমাদের স্বাগত জানাই। তোমরা জানো যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য ইভিএস কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিদিনের মতোই আজকেও আমি চলে এসেছি তোমাদের সাথে ইভিএস এবং জেনারেল সায়েন্সের কিছু এমসিকিউস কোশ্চেন নিয়ে। আজকে রয়েছে দেখো আমাদের প্র্যাকটিস সেট নাম্বার 22। এর আগে আমি 21টি প্র্যাকটিস সেট দিয়েছি। তোমরা যারা সেই ভিডিওগুলো দেখোনি তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। দেখো এই সেটে রয়েছে প্রতিদিনের মতোই 30টি প্রশ্ন, আর এই সমস্ত প্রতিটা প্রশ্নই কিন্তু যে কোনো আসন্ন কম্পিটিটিভ পরীক্ষা এসএলএসটি, ডাব্লিউবিএসএসসি, ডাব্লিউবিপি, ডাব্লিউবিসিএস সমস্ত কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আমি তোমাদেরকে বলবো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং পাশে থেকো। আর শুরু করার আগে বলে দিই, তোমাদের হাতে থাকছে 3 সেকেন্ড করে সময়। তোমরা তার মধ্যে সঠিক আনসারটি দেওয়ার চেষ্টা করো এবং ভিডিওর শেষে সবাই কমেন্ট করে জানিও তোমরা এই 30টি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্ন সঠিক আনসার দিতে পারলে। চলো তাহলে শুরু করা যাক। দেখো আমাদের স্ক্রিনে প্রথম প্রশ্ন রয়েছে, একই জিনের বিভিন্ন রূপকে কি বলা হয়? রয়েছে 4টে অপশান, অ্যালিল, জিনোটাইপ, ফিনোটাইপ নাকি জিনোম। তোমরা বলো কোনটা সঠিক আনসার হবে। একই জিনের বিভিন্ন রূপকে আমরা কি বলতে পারি? দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান এ, একই জিনের বিভিন্ন রূপকে আমরা অ্যালিল বলতে পারি। আর রয়েছে দেখো জিনোটাইপ। জিনোটাইপ কাকে বলা হয়? যে অন্তর্নিহিত জিন সমাবেশের জন্য জীবের চরিত্র প্রকাশ পায়। আমাদের প্রত্যেকের শরীরে জিন আছে, আর সেই সমস্ত আমরা জানি এই সমস্ত জিনই আমাদের জীবের বংশগত বৈশিষ্ট্য হোক, চরিত্র হোক, এই সমস্ত বহন করে। তাহলে আমাদের মধ্যে যে অন্তর্নিহিত জিন রয়েছে সেই জিনের সমাহারের জন্য জীবের যে বৈশিষ্ট্য বা চরিত্র প্রকাশ পায় সেটাকেই আমরা কি বলবো? জিনোটাইপ। আর ফিনোটাইপ কাকে বলা হয়? জীবের চরিত্রের বাহ্যিক প্রকাশকেই বলা হয়। জীবের চরিত্রের যেটুকু বাহ্যিক প্রকাশ পায় সেটাকেই বলা হয় ফিনোটাইপ। আর রয়েছে দেখো জিনোম। জিনোম কাকে বলা হয়? ডিপ্লয়েড বা হ্যাপ্লয়েড ক্রোমোজোম সেটে যে জিন থাকে তাকে বলা হয় ডিপ্লয়েড বা হ্যাপ্লয়েড। বলতে কোনটাকে বোঝে? টুয়েন। ডিপ্লয়েড মানে টুয়েন, আর এন টুয়েন সেট বা এন সেটে যে ক্রোমোজোমগুলো থাকে সেই ক্রোমোজোমের মধ্যে যে জিন থাকে সেটাকেই বলা হয় জিনোম। তাহলে বোঝা গেল কোনটাকে কি বলা হয় আমাদের এখানে। তাহলে সঠিক আনসার অপশান এ, একই জিনের বিভিন্ন রূপকে আমরা পরস্পরের অ্যালিল বলবো। যেমন আমাদের রক্তের গ্রুপের মধ্যে যে একই, আমাদের সবার রক্তের গ্রুপের জিন কিন্তু একই, কিন্তু তার বিভিন্ন রূপ রয়েছে, সেই হিসাবে আমাদের রক্তের গ্রুপকে ভাগ করা হয় এ বি আর ও। এরা কিন্তু পরস্পরের অ্যালিল। বোঝা গেল? চলো আমরা যাই পরবর্তী কোশ্চেনে, অর্থাৎ 2 নম্বর কোশ্চেনে। 2 নম্বর কোশ্চেন রয়েছে দেখো, কোনটি জাঙ্গল উদ্ভিদের বৈশিষ্ট্য নয়? রয়েছে 4টে অপশান, স্পঞ্জি প্যারেনকাইমা, কিউটিকল, সুদৃঢ় যান্ত্রিক কলা নাকি কোনোটাই নয়। তোমরা বলো কোনটা সঠিক আনসার হয়ে যাবে। দেখো এই প্রশ্নের সঠিক আনসার দেওয়ার আগে, জাঙ্গল উদ্ভিদ কাদেরকে বলা হয়? জাঙ্গল উদ্ভিদ যে সমস্ত উদ্ভিদ শুষ্ক মৃত্তিকায় জন্মগ্রহণ করে, বা আমরা বলতে পারি মরুভূমি এলাকায় যে সমস্ত উদ্ভিদ জন্মগ্রহণ করে তাদেরকেই আমরা বেশিরভাগ জাঙ্গল উদ্ভিদ হিসাবে চিনি। এই জাঙ্গল উদ্ভিদদের কি বৈশিষ্ট্য থাকে না? এখানটার মধ্যে কোন বৈশিষ্ট্যটা জাঙ্গল উদ্ভিদের মধ্যে থাকে না? দেখো স্পঞ্জি প্যারেনকাইমা 1 নম্বর যে অপশানটা ওটাই হয়ে যাবে আমাদের সঠিক আনসার। আমরা জানি স্পঞ্জি প্যারেনকাইমা কাদের থাকে? যেই সমস্ত উদ্ভিদ জলে জন্মায়, জলজ উদ্ভিদদের কিন্তু এই স্পঞ্জি প্যারেনকাইমা থাকে। আর যে রয়েছে দেখো পুরু, কিউটিকল আর সুদৃঢ় যান্ত্রিক কলা, এইগুলো কিন্তু সব কিন্তু জাঙ্গল উদ্ভিদে দেখতে পাওয়া যায়, শুধুমাত্র স্পঞ্জি প্যারেনকাইমাটা ছাড়া। স্পঞ্জি প্যারেনকাইমা যে সমস্ত উদ্ভিদ জলে ভেসে থাকে তাদের সেই ভেসে থাকার জন্য স্পঞ্জি প্যারেনকাইমা থাকে, আর সেই জন্য ওটা হয়ে যাবে সঠিক আনসার। জাঙ্গল উদ্ভিদের বৈশিষ্ট্য কিন্তু স্পঞ্জি প্যারেনকাইমা নয়। চলো আমরা যাই পরবর্তী কোশ্চেন, অর্থাৎ 3 নম্বর কোশ্চেনে। 3 নম্বর কোশ্চেন রয়েছে দেখো, উৎসেচক নামকরণ করেন কোন বিজ্ঞানী? রয়েছে 4টে অপশান, বিজ্ঞানী বুকনার, জেমস সামনার, কুনে নাকি বার্জেলিয়াস। তোমরা বলো কোনটা সঠিক আনসার হয়ে যাবে।
দেখো উৎসেচক নামকরণ করেন বিজ্ঞানী কোনে? অপশান সি হয়ে যাবে সঠিক আনসার। চলো আমরা যাই পরবর্তী কোশ্চেন অর্থাৎ 4 নম্বর কোশ্চেনে। 4 নম্বর কোশ্চেন রয়েছে নিম্নলিখিত কোনটি উদ্ভিদের গ্যাসীয় হরমোন? এটা একটু উল্টো কোশ্চেনটা হয়ে গেছে, এখানটা হবে উদ্ভিদের গ্যাসীয় হরমোন, হ্যাঁ, বা গ্যাসীয় উদ্ভিদ হরমোন ঠিকই আছে। নিম্নলিখিত কোনটি গ্যাসীয় উদ্ভিদ হরমোন? তোমরা বলো তাহলে কোনটা সঠিক আনসার হবে। এখানে রয়েছে অক্সিন, জিব্বারেলিন, সাইটোকাইনিন নাকি ইথিলিন? তোমরা বলো কোনটা সঠিক আনসার হবে। দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান ডি, ইথিলিন। ইথিলিন কিন্তু একটি গ্যাসীয় উদ্ভিদ হরমোন, আর এটা কি কাজে লাগে? ফল পাকাতে কিন্তু ইথিলিন কাজে লাগে, ফল পাকাতে, আর এটা গ্যাসীয়। চলো আমরা যাই পরবর্তী কোশ্চেন অর্থাৎ 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন রয়েছে দেখো আমাদের দর্শন ও শ্রবণ নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ? রয়েছে 4টে অপশান, থ্যালামাস, পন্স, মধ্য মস্তিষ্ক নাকি লঘু মস্তিষ্ক? তোমরা বলো কোনটা সঠিক আনসার হয়ে যাবে। দেখো আমরা যেই দেখতে পাই, আমাদের যে এই দর্শন, আবার আমরা শুনতে পাই, শ্রবণ, এই সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে আমাদের মস্তিষ্কের মধ্য মস্তিষ্ক, এই অংশটা। আমাদের মস্তিষ্কের কটা অংশ? 3টে অংশ, অগ্র মধ্য পশ্চাৎ। তার মধ্যে মধ্য মস্তিষ্ক কিন্তু আমাদের দর্শন আর শ্রবণ নিয়ন্ত্রণ করে। তোমরা এগুলো খুব ভালোভাবে মনে রাখবে, মস্তিষ্কের কোন অংশ কি কাজ করে। আমি পরপর প্রত্যেকটা ভিডিওতেই এরকম অনেকগুলোই কোশ্চেন দিয়েছি যে আমাদের মস্তিষ্কের কোন অংশ কি কি কাজ করে। তোমরা সমস্ত ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে, আর তোমরা এগুলো কিন্তু মনে রাখবে, মস্তিষ্কের কোন অংশ কোন কাজ করে, এগুলো খুবই ইম্পর্ট্যান্ট। চলো আমরা যাই পরবর্তী কোশ্চেন অর্থাৎ 6 নম্বর কোশ্চেনে। 6 নম্বর কোশ্চেন রয়েছে সূর্য শিশির নামক পতঙ্গভুক উদ্ভিদের পাতার কোর্সিকাগুলি পতঙ্গ দেহের সংস্পর্শে আসা মাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে চেপে ধরে। আমরা জানি সূর্য শিশিরের পাতার মধ্যে যদি পতঙ্গভুক উদ্ভিদের পাতার মধ্যে যদি কোনো জীবজন্তু বলতে কোনো পতঙ্গ ওখানে যদি প্রবেশ করে যায়, তাহলে ওই পতঙ্গটাকে কি করে, ওর পাতার কোর্সিকাগুলো চেপে আঁকড়ে ধরে মেরে ফেলে। তাহলে এটা কি ধরনের চলন? এই যে চলনটা উদ্ভিদের কি ধরনের চলন? রয়েছে 4টে অপশান, সিসমোন্যাস্টিক, থার্মোন্যাস্টিক, ফটোন্যাস্টিক নাকি কেমোন্যাস্টিক? তোমরা বলো কোনটা সঠিক আনসার হয়ে যাবে। দেখো তাহলে এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান ডি, কেমোন্যাস্টিক। অর্থাৎ এখানে যে প্রভাবকটা কাজ করে এক্ষেত্রে সেটা হলো কেমিক্যাল বা রাসায়নিক প্রভাব কাজ করে, কেমিক্যাল উদ্দীপক কাজ করে। এই কেমিক্যাল উদ্দীপকের জন্য এই অর্থাৎ যখনই জীবজন্তু বা পতঙ্গ যখনই পাতার মধ্যে প্রবেশ করে, ওদের একটা রাসায়নিক একটা সংস্পর্শ বা একটা রাসায়নিক উদ্দীপক ওদের মধ্যে কাজ করে, যার ফলে কি হয়, সূর্য শিশির নামক যে উদ্ভিদরা ওই পতঙ্গকে তখনই চেপে ধরে। তাহলে এটা হয়ে যাবে কেমোন্যাস্টিক। এর কেমো কথাটার মানেই হচ্ছে গিয়ে রাসায়নিক উদ্দীপকের প্রভাবে উদ্ভিদে যে চলন হয় সেটাকেই বলা হয়। তাহলে এটা আমাদের সঠিক আনসার হয়ে যাচ্ছে অপশান ডি। চলো আমরা যাই পরবর্তী কোশ্চেন 7 নম্বর কোশ্চেনে। 7 নম্বর কোশ্চেন রয়েছে দেখো কোন বিজ্ঞানী প্রথম কোষ বিভাজন পর্যবেক্ষণ করেন? রয়েছে 4টে অপশান, ওয়াটসন ও ক্রিক, মেন্ডেল, ফ্লেমিং, কেউ নয়। তোমরা বলো কোনটা সঠিক আনসার হবে। দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান সি, ফ্লেমিং। বিজ্ঞানী ফ্লেমিং প্রথম কোষ বিভাজন, প্রাণীদের দেহে কোষ বিভাজন পর্যবেক্ষণ করেছিলেন। কত খ্রিস্টাব্দে? 1880 খ্রিস্টাব্দে স্যালামান্ডারের দেহে, স্যালামান্ডারদের দেহে প্রথম কোষ বিভাজন পর্যবেক্ষণ করেছিলেন বিজ্ঞানী ফ্লেমিং। এটা মনে রাখবে। চলো আমরা যাই পরবর্তী কোশ্চেন অর্থাৎ 8 নম্বর কোশ্চেনে। 8 নম্বর কোশ্চেন রয়েছে দেখো সেন্টোমিয়ার বিহীন ক্রোমোজোমকে কি বলা হয়? রয়েছে 4টে অপশান, মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক নাকি অ্যাসেন্ট্রিক? তোমরা বলো কোনটা সঠিক আনসার হয়ে যাবে। দেখো মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক এই সবগুলোতেই সে
ক্রোমোজোমে কিন্তু সেন্ট্রোমিয়ার থাকে। শুধুমাত্র যেই ক্রোমোজোম বিন্যাসে সেন্ট্রোমিয়ার থাকে না তাকেই বলা হয় অ্যাসেন্ট্রিক। মানে নেই, কথাটার অর্থই হলো নেই, অর্থাৎ সেন্ট্রোমিয়ার যেখানে নেই সেটাকেই বলা হচ্ছে অ্যাসেন্ট্রিক ক্রোমোজোম। চলো আমরা যাই পরবর্তী কোশ্চেন, 9 নম্বর কোশ্চেনে। 9 নম্বর কোশ্চেন রয়েছে দেখো, হৃৎপিণ্ডের সংরক্ষিত পেসমেকার কোনটি? রয়েছে 4টে অপশান, এসএ নোড, এভি নোড, পেরিকার্ডিয়াম নাকি করোনারি সাইনাস। তোমরা বলো কোনটা সঠিক আনসার হয়ে যাবে। সংরক্ষিত পেসমেকার, দেখো হৃৎপিণ্ডের সংরক্ষিত পেসমেকার বলা হয় এভি নোডকে। এভি নোডকে বলা হয় হৃৎপিণ্ডের সংরক্ষিত পেসমেকার। এই যে এসএ নোড আর এভি নোড, এদের পুরো নামটা বলে দিই। এসএ নোডের পুরো নাম হলো সাইনোঅ্যাট্রিয়াল নোড। সাইনোঅ্যাট্রিয়াল নোড, সাইনোঅ্যাট্রিয়াল নোড। এটা কোথায় অবস্থান করে? এটা অবস্থান করে ডান অলিন্দে যে ঊর্ধ্ব মহাশিরা রয়েছে, সেই ডান অলিন্দের ঊর্ধ্ব মহাশিরা। আমাদের একটা হৃৎপিণ্ডের আমি ছোট্ট করে ছবি এঁকে তোমাদেরকে এখানে বুঝিয়ে দিচ্ছি। দেখো এরকম যদি হৃৎপিণ্ড হয়, হৃৎপিণ্ডের এটা ধরো মাঝখানের যে এটা, আর এখানটায় ঊর্ধ্ব মহাশিরা থাকে, এই পজিশানটা এরকম ঊর্ধ্ব মহাশিরা থাকে, আর এখানটায় কপাটিকাগুলো থাকে। এটা তাহলে এই উপরের দিকে এটা হয়ে যায় ডান অলিন্দ, এটা ডান অলিন্দ, আর এই পাশেরটা হয়ে যায় বাম অলিন্দ। আর নিচেরগুলো নিলয়, ডান নিলয় আর বাম নিলয়। তাহলে এই যে ঊর্ধ্ব মহাশিরাটা আমি আঁকলাম, এই ঊর্ধ্ব মহাশিরার এরকম পজিশানে কিন্তু দেখতে পাওয়া যায় এসএ নোডকে বা সাইনোঅ্যাট্রিয়াল নোড। আর রয়েছে দেখো এভি নোড। এভি নোডের ফুল ফর্ম কি? এভি নোডের ফুল ফর্ম হলো অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড। অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড লিখে দিচ্ছি, অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড। এই যে অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড কোথায় অবস্থিত? এই যে এসএ নোড রয়েছে, এসএ নোডের একটু নিচের দিকে এরকম পজিশানটায় যে কপাটিকা থাকে, নিলয়ের আর অলিন্দের মাঝখানে যে কপাটিকা থাকে, সেই কপাটিকার একটু উপরে অবস্থান করে। তাহলে এভি নোড, এভি নোডের সঠিক অবস্থানটা বলে দিচ্ছে ডান অলিন্দের যে ডান অলিন্দের পর্দার পিছনে একটা করোনারি সাইনাস ছিদ্র থাকে, সেই ছিদ্রের নিকটই অবস্থান করে এই যে করোনারি সাইনাস। এটা থাকে ডান অলিন্দ। ডান অলিন্দ বলতে উপরের যে এপাশের অলিন্দটাকে বোঝাচ্ছে, এই অলিন্দটাকে। এটা ডান অলিন্দের এই যে নীল আর আন্ত অলিন্দের পর্দার মাঝখানে ডান অলিন্দে আর আন্ত অলিন্দর পর্দা, এই যে নিচের দিকটা একটা, এটা আন্ত অলিন্দ পর্দা রয়েছে, আন্ত অলিন্দ আর আন্ত নিলয় পর্দা। এই যে পর্দার কাছে একটা করোনারি সাইনাস নামে একটা ছিদ্র থাকে, সেই ছিদ্রের নিকটে অবস্থান করে, অর্থাৎ এসএ নোডের সামান্য কিছুটা নিচে এভি নোড অবস্থান করে, এটা মনে রাখবে। আর পেরিকার্ডিয়াম কি? পেরিকার্ডিয়াম হৃৎপিণ্ডের যে আবরণীকে বলা হয় পেরিকার্ডিয়াম, এটা মনে রাখবে। হৃৎপিণ্ডের আবরণীকে বলা হয় পেরিকার্ডিয়াম। তাহলে কোনটার অবস্থান কোথায় বোঝা গেল আশা করি। চলো আমরা যাই পরবর্তী কোশ্চেন, অর্থাৎ 10 নম্বর কোশ্চেনে। 10 নম্বর কোশ্চেন রয়েছে দেখো, রক্ততঞ্চনে সাহায্যকারী উৎসেচক কোনটি? রয়েছে 4টে অপশান, থ্রোম্বোকাইনেজ, থ্রোম্বিন, ফ্রাইবিন নাকি কোনোটিই নয়। তোমরা বলো কোনটা সঠিক আনসার হয়ে যাবে। দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান এ, থ্রোম্বোকাইনেজ হলো রক্ততঞ্চনে সাহায্যকারী উৎসেচক। চলো আমরা যাই 11 নম্বর কোশ্চেনে। 11 নম্বর কোশ্চেন রয়েছে দেখো, মানুষের স্থায়ী দন্তসূত্র কোনটি? এটা রয়েছে দেখো, প্রথমে রয়েছে দেখো আই, এগুলো এরকম হবে, আমি একটু লিখে দিচ্ছি। দেখো আইয়ের দুটো, ওপরে দুটো নিচে দুটো,
তারপরে রয়েছে সি, সি এর ওপরে 1 নিচে 1, তারপরে রয়েছে পি এম, এগুলোর নাম আমি সব বলছি তোমাদেরকে, 2 আর 2 রয়েছে, আর এম রয়েছে 3 আর 3, এরকম দেখতে এগুলো। তাহলে এই যে আইয়ের পুরো নাম ইনসাইজার, ইনসাইজার, এটা মনে রাখবে, আয়ের পুরো নাম ইনসাইজার। এগুলো দাঁতের নাম, ঠিক আছে? আমাদের এই 4টে টাইপের দাঁত দেখতে পাওয়া যায়। ইনসাইজার, তারপরে রয়েছে ক্যানাইন, সি ফর ক্যানাইন, তারপরে যে পিএম রয়েছে, পিএম ফর প্রিমোলার, আর রয়েছে দেখো একটা এম, ওই এম ফর মোলার। তাহলে কি বললাম, আমাদের দাঁতের 4টে টাইপ কি কি? ইনসাইজার, ক্যানাইন, প্রিমোলার আর মোলার। তাহলে এখানে যে অপশানগুলো দেওয়া রয়েছে তার মধ্যে কোন সূত্রটা, দন্তসূত্রটা আমাদের মানুষের জন্য স্থায়ী দন্তসূত্র? তোমরা বলো কোনটা সঠিক আনসার হয়ে যাবে। দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান এ। এবার আমি তোমাদেরকে এখানে বুঝিয়ে দিচ্ছি কোন দাঁত কতগুলো থাকে। তাহলে নামগুলো মনে রাখবে, ইনসাইজার, ক্যানাইন, প্রিমোলার আর মোলার। দেখো অপশান এ তাহলে সঠিক আনসার হয়ে যাচ্ছে। এখানটায় ইনসাইজার 2 দেওয়া রয়েছে। দেখো আমাদের এই চোয়াল, আমরা একটা চোয়ালের ছবি আঁকি, এই ধরো একটা চোয়াল, ঠিক আছে? এই চোয়ালের যে এই যে অর্ধেকের এই দাঁতটা থাকে, মানে এখানে যে দাঁতের সংকেত দেওয়া আছে তার অর্ধেকের জন্য, আবার আরও অর্ধেকের জন্য এই একই দাঁতের থাকে। তাহলে আমি বলে দিচ্ছি, ইনসাইজার দাঁত থাকে, দেখো 2 দেওয়া রয়েছে, 2/2, মানে 2/2 মানে এই অর্ধেকে ইনসাইজার 2 থাকে, আবার এই অর্ধেকে ইনসাইজার 2 থাকে। তাহলে উপরের দিকে যদি একটা চোয়ালে যদি 4টা ইনসাইজার থাকে, তাহলে 2 চোয়ালে, এটা একটা চোয়ালের জন্য, তাহলে 2 চোয়ালে ইনসাইজার কটা থাকবে? টোটাল ইনসাইজার থাকে আমাদের 8টা। তাহলে কি বললাম, প্রত্যেকটা অর্ধেকের জন্য এখানে যে দন্ত যে সংকেতটা দেওয়া আছে, এটা একটা চোয়ালের অর্ধেক পাশের জন্য দেওয়া রয়েছে। তার মানে পুরো একটা চোয়ালের জন্যই দেওয়া রয়েছে। 2/2 মানে একটা চোয়ালে অর্ধেকে ইনসাইজার 2 আছে, আবার সেই চোয়ালেরই বাকি অর্ধেকে আরও 2 ইনসাইজার আছে। এই যে I2/2 এর কথার অর্থই হলো একটা চোয়ালের এক পাশের দিকে 2 ইনসাইজার আছে, আবার বাকি অর্ধেকের দিকে আরও 2 ইনসাইজার আছে। তাহলে একটা চোয়ালে যদি 4টে ইনসাইজার থাকে, তাহলে 2 চোয়ালে আমাদের টোটাল 8টা ইনসাইজার থাকবে। আর ক্যানাইন আছে, দেখো ক্যানাইন রয়েছে অর্ধবিভক্তে একটা, আবার বাকি অর্ধবিভক্তে একটা। তার মানে আমাদের ক্যানাইন কটা হয়ে যাবে? টোটাল 4টা হয়ে যাবে। দুটো মাড়ির জন্য, একটা ওপরের চোয়ালের জন্য, একটা নিচের চোয়ালের জন্য, টোটাল 4টে ক্যানাইন হয়ে যাবে। প্রিমোলারও দেখো ইনসাইজারের মতন 2/2 দেওয়া রয়েছে, মানে প্রিমোলার অর্ধবিভক্তে থাকবে 2, আবার বাকি অর্ধবিভক্তে থাকবে 2। তাহলে টোটাল আমাদের যে ওপরের চোয়াল আর নিচের চোয়ালের জন্য প্রিমোলার থাকবে 8টা। আর রয়েছে দেখো মোলার অর্ধবিভক্তের জন্য থাকবে 3টা, আর বাকি অর্ধবিভক্তের জন্য থাকবে, একই চোয়ালের বাকি অর্ধবিভক্তের জন্য থাকবে 3টা। তাহলে আমাদের মোলার যদি 3টা 6টা একটা চোয়ালে থাকে, তাহলে 2 চোয়ালে কটা থাকবে? মোলার থাকবে 12টা। এই দেখো আমাদের 32টা দাঁত। আমাদের যে প্রাপ্তবয়স্ক মানুষদের 32টা দাঁত থাকে, তার মধ্যে ইনসাইজার 8টা, প্রিমোলার 8টা, ক্যানাইন 4টা, আর মোলার থাকে 12টা। এটা মনে রাখবে, আমাদের মানুষের স্থায়ী দন্তসূত্র কিন্তু এটাই হয়। খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আর বুঝতে হবে যে 2/2, 1/1 এগুলোর মানে কি। 2/2 মানে একটা চোয়ালের অর্ধবিভক্তে আমাদের ইনসাইজার 2, আর বাকি অর্ধবিভক্তে ইনসাইজার 2। তাহলে একটা বিভক্তে যদি দুদিকে 2 করে ইনসাইজার থাকে, তাহলে 2 চোয়ালের জন্য 8টা থাকছে। এগুলো কিন্তু খুবই বুঝে পড়ার আছে, ঠিক আছে? একটু তোমরা ভালো করে আমার কথাগুলো বোঝার চেষ্টা করো, আশা করি বুঝতে পারবে। বা দ্বিতীয় নম্বর যে অপশানটা রয়েছে, দেখো দ্বিতীয় নম্বর অপশানে রয়েছে ইনসাইজার। দেখো এখানে 2/2 মানে ইনসাইজার রয়েছে 8টা, এটা 2 নম্বর অপশানের কথা বলছি। ইনসাইজার রয়েছে 8টা, ক্যানাইন রয়েছে 4টা, আর প্রিমোলার নেই, আর মোলার রয়েছে 8টা।
মোলার রয়েছে 8টা। তাহলে এখানে টোটাল দেখো দাঁতের সংখ্যা হয়ে যাচ্ছে 20টা। আর এটা কাদের দন্ত সংখ্যা? আমাদের মানুষেরই শিশু অবস্থায় এই দাঁতটা থাকে। আমরা যখন ছোট থাকি আমাদের তখন প্রিমোলার দাঁতটা হয় না, সেই জন্য আমাদের দাঁতের সংখ্যা হয় 20টা। ঠিক আছে, প্রিমোলার দাঁত হয় না, আর মোলারের দাঁত একটা করে, প্রত্যেকটা অর্ধবিভক্তে একটা করে কম থাকে। তার মানে আমাদের টোটাল 20টা দাঁত থাকে ছোট অবস্থায়। কিন্তু আমরা যখন প্রাপ্তবয়স্ক হই আমাদের 32টা দাঁত থাকে, সেটার জন্য আমাদের দন্ত সংকেত হয়ে যাবে অপশান এ। আর যদি আমাদের শিশুর দন্ত সংকেত চাইতো তখন হতো অপশান বি। অপশান বিটা তাহলে শিশুদের দন্ত সংকেত। এটা মনে রাখবে, এদের দন্ত সংকেতে দেখো 20টা দাঁত থাকে, আর কোনটা কত থাকে বলে দিলাম। চলো আমরা যাই পরবর্তী কোশ্চেন, 12 নম্বর কোশ্চেনে। 12 নম্বর কোশ্চেন রয়েছে দেখো, মানুষের দাঁত কীরকম প্রকৃতি? রয়েছে 4টে অপশান, ডাইফিডন্ট দাঁত, হেটেরোডন্ট দাঁত, থেকোডন্ট দাঁত নাকি সবগুলোই। তোমরা বলো কোনটা সঠিক আনসার হয়ে যাবে। দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে সবগুলোই, অর্থাৎ অপশান ডি। আমাদের দাঁত কিন্তু এখানে যে সমস্ত অপশানগুলো দেওয়া রয়েছে, অর্থাৎ ডাইফিডন্ট, হেটেরোডন্ট, থেকোডন্ট, এই সবগুলো প্রকৃতির কিন্তু দাঁত মানুষের ক্ষেত্রে হয়। কীরকম? ডাইফিডন্ট দাঁত কাদের বলা হয়? যে সমস্ত দাঁত, দেখো আমাদের দাঁত কি হয়, ছোট বয়সে একবার দাঁত, ছোট্ট যখন একদম মায়ের গর্ভ থেকে জন্ম হওয়ার পরে 6 মাস 1 বছর সময়ে আমাদের দাঁত বেরোয়। আবার কি হয়, যখন আমাদের একটু আমরা বড় হই, অর্থাৎ আমাদের কৈশোরকালে, তখন আবার দাঁত পড়ে গিয়ে কি হয়, 12-13 বছরের সময় আবার কিন্তু নতুন করে দাঁত গজায়। এই যে দুবার একবার মানে আমাদের একটা মানুষের দুবার যে দাঁত হয়, দুবার যে নতুন করে দাঁত হয়, এটাকেই বলা হয় ডাইফিডন্ট টাইপ দাঁত। আমাদের কিন্তু ডাইফিডন্ট টাইপ দাঁত দেখা যায়, কারণ আমাদের প্রতি জন্মে দুবার করে দাঁত বেরায়, সেই জন্য এটা আমাদের দাঁতের প্রকৃতিকে বলা হয় ডাইফিডন্ট। আর রয়েছে দেখো হেটেরোডন্ট। হেটেরোডন্ট মানে বিভিন্ন রকমের দাঁত দেখা যায়, বিভিন্ন রকমের দাঁত। হেটারো মানে একই রকম দাঁত নয়, বিভিন্ন রকমের দাঁত দেখা যায় যাদের, তাদেরই বলা হয় হেটেরোডন্ট দাঁত। দেখো আমাদেরকে একই রকম দাঁত দেখা যায়? আমি বললাম আমাদের 4 রকমের দাঁত দেখা যায়। কি কি? ইনসাইজার, ক্যানাইন, প্রিমোলার, মোলার। তাহলে আমাদের এই যে বিভিন্ন রকমের দাঁত দেখা যায় বলে আমাদেরকে বলা হয় হেটেরোডন্ট। আমাদের দাঁত কিন্তু হেটেরোডন্ট প্রকৃতি। আর রয়েছে দেখো থেকোডন্ট। থেকোডন্ট কাদের বলা হয়? যাদের যে সমস্ত প্রাণীর দাঁত, যেমন মানুষের দাঁত কি হয়, মানুষের দাঁত চোয়ালে, আমাদের দাঁত চোয়ালের সঙ্গে চোয়ালে বসানো থাকে, চোয়ালের অস্থির সঙ্গে বসানো থাকে আমাদের দাঁতরা, তাই তো? চোয়ালে অস্থির সঙ্গে লেগে থাকে দাঁতরা, সেই জন্য এই দাঁতটাকে, এই টাইপটাকে বলা হয় থেকোডন্ট। তাহলে এই সবগুলো অপশানই কিন্তু আমাদের দেখতে পাওয়া যায়, আমাদের দাঁত কিন্তু সবগুলো অপশান প্রকৃতিরই হবে। ডাইফিডন্ট প্রকৃতিরও হবে, হেটেরোডন্ট প্রকৃতিরও হবে, আবার থেকোডন্ট প্রকৃতিরও হবে। চলো আমরা যাই পরবর্তী কোশ্চেন, অর্থাৎ 13 নম্বর কোশ্চেনে। 13 নম্বর কোশ্চেনে রয়েছে দেখো, জিহ্বার স্বাদ কোন অংশে মিষ্ট স্বাদ অনুভূত হয়? জিহ্বার কোন অংশে মিষ্ট স্বাদ অনুভূত হয়? রয়েছে 4টে অপশান, অগ্রভাগ, পশ্চাৎভাগ, দুপাশে নাকি কোনোটাই নয়। তোমরা বলো কোনটা সঠিক আনসার হয়ে যাবে। দেখো একটা জিহ্বার ছবি আঁকছি। এই ধরো একটা জিহ্বা, এই জিহ্বার মাঝখানে ধরো এটা, এই জিহ্বার কোন অংশে, এটা একটা তাহলে বলো এই জিহ্বার কোন অংশে মিষ্টি স্বাদ অনুভূত হয়? দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান এ। এই যে জিহ্বার অগ্রভাগ, এই অগ্রভাগের দিকে কিন্তু মিষ্টি স্বাদ অনুভূত হয়, মিষ্ট। আবার এই যে জিহ্বার পশ্চাৎভাগের দিকে তিতা স্বাদ অনুভূত হয়, তিতা। আর যে জিহ্বার এই দুপাশে কি, দুপাশে আমাদের যে নোনতা বা অম্ল বা নোনতা, এই স্বাদটা অনুভূত হয় দুপাশে, অম্ল ও নোনতা। এটা মনে রাখবে, জিহ্বার কোন পাশে কী স্বাদ অনুভূত হয়। জিহ্বার সামনের দিকে মিষ্ট স্বাদ অনুভূত হয়, পেছনের দিকে তিতা, আর দুপাশে অম্ল ও নোনতা স্বাদ অনুভূত হয়। চলো আমরা যাই পরবর্তী কোশ্চেন, 14 নম্বর কোশ্চেনে। 14 নম্বর কোশ্চেন রয়েছে দেখো, মূত্রের সঙ্গে
কোন রঞ্জক পদার্থের উপস্থিতির জন্য মূত্রের রং হালকা হলুদ বর্ণের হয়? আমরা সবাই জানি আমাদের মূত্র একেবারেই কিন্তু সাদা হয় না, হালকা পেল ইয়েলো বর্ণের হয়, যেটাকে বলা হয় পেল ইয়েলো, হালকা ইয়েলো বর্ণ। সেই বর্ণটা কিসের জন্য হয়, কোন রঞ্জক পদার্থের জন্য? বিলিরুবিন, বিলিভার্ডিন, লেসিথিন নাকি ইউরোক্রোম? তোমরা বলো কোনটা সঠিক আনসার হয়ে যাবে। দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান ডি, ইউরোক্রোম রঞ্জক পদার্থের উপস্থিতির জন্য আমাদের মূত্রের রং হালকা হলুদ বর্ণের হয়। আর যে রয়েছে বিলিরুবিন, বিলিভার্ডিন, লেসিথিন, এগুলো কিন্তু কেউ রঞ্জক পদার্থ নয়, এগুলো সবই কি হয়, আমাদের যে রেচন পদার্থ হয়, বিলিরুবিন, বিলিভার্ডিন আর লেসিথিন, এগুলো সব যকৃৎ থেকে নিঃসৃত হয়, বিলিরুবিন, বিলিভার্ডিন আর লেসিথিন। চলো আমরা যাই পরবর্তী কোশ্চেন, 15 নম্বর কোশ্চেন। 15 নম্বর কোশ্চেন রয়েছে দেখো, সুষুমা স্নায়ু কত প্রকার? রয়েছে 4টে অপশান, 12 জোড়া, 15 জোড়া, 30 জোড়া নাকি 31 জোড়া? তোমরা বলো কোনটা সঠিক আনসার হয়ে যাবে। দেখো আমাদের সুষুমা স্নায়ু 31 জোড়া হয়, করোটি স্নায়ু 12 জোড়া হয়, আর সুষুমা স্নায়ু হয় 31 জোড়া। এই 31 জোড়া স্নায়ুর মধ্যে কোন স্নায়ু কত জোড়া থাকে একটু বলে দিই। দেখো সার্ভিক্যাল এইটা থাকে 8 জোড়া, সার্ভিক্যাল থাকে 8 জোড়া, আর থাকে থোরাসিক থাকে 12 জোড়া, আর লাম্বার হয় 5 জোড়া, আর থাকে স্যাক্রাল হয় 5 জোড়া। টোটাল 30 জোড়া হয়ে গেল, আর 1 জোড়া থাকে, সেটা হচ্ছে কক্সিজিয়াল। তাহলে কক্সিজিয়াল হয় 1 জোড়া। তাহলে কোন টাইপটা কত প্রকৃতির থাকে? দেখো সুষুমা স্নায়ু আমাদের 31 জোড়া, তার মধ্যে সার্ভাইকাল থাকে 8 জোড়া, থোরাসিক থাকে 12 জোড়া, লাম্বার থাকে 5 জোড়া, স্যাক্রাল থাকে 5 জোড়া, আর কক্সিজিয়াল থাকে 1 জোড়া। টোটাল 31 জোড়া সুষুমা স্নায়ু, আর করোটি স্নায়ু থাকে 12 জোড়া। চলো আমরা যাই পরবর্তী কোশ্চেন, অর্থাৎ 16 নম্বর কোশ্চেন। 16 নম্বর কোশ্চেন রয়েছে দেখো, দাক্ষিণাত্যের লাভা অঞ্চল গঠিত হয়েছে কোন যুগে? রয়েছে 4টে অপশান, ক্রিটাসিয়াস যুগে, জুরাসিক যুগে, ট্রায়াসিক যুগে নাকি ক্যাম্ব্রিয়ান যুগে? তোমরা বলো কোনটা সঠিক আনসার হয়ে যাবে। দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান এ, দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চল ক্রিটাসিয়াস যুগে গঠিত হয়েছে। চলো আমরা যাই পরবর্তী কোশ্চেন, অর্থাৎ 17 নম্বর কোশ্চেন। 17 নম্বর কোশ্চেন রয়েছে দেখো, টাইটান হলো একটি পুরনো শহর, ধাতবীয় উপাদান, একটি হ্রদ নাকি শনির উপগ্রহগুলোর মধ্যে বৃহত্তম? তোমরা বলো কোনটা সঠিক আনসার হয়ে যাবে। দেখো এই প্রশ্নের সঠিক আনসার আমরা সবাই জানি, এটা সবথেকে সোজা কোশ্চেন, শনির উপগ্রহের মধ্যে যেটা সবথেকে বড় সেটাকেই বলা হয় টাইটান। চলো আমরা যাই পরবর্তী কোশ্চেন, 18 নম্বর কোশ্চেনে। 18 নম্বর কোশ্চেন রয়েছে দেখো, পশ্চিমবঙ্গের কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়? রয়েছে 4টে অপশান, জলপাইগুড়ি, কোচবিহার, শিলিগুড়ি নাকি আলিপুরদুয়ার? তোমরা বলো কোনটা সঠিক আনসার হয়ে যাবে। দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান সি, শিলিগুড়িকে বলা হয় উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার, শিলিগুড়ি। চলো আমরা যাই পরবর্তী কোশ্চেন, 19 নম্বর কোশ্চেনে। 19 নম্বর কোশ্চেন রয়েছে দেখো, ভারতের কোন রাজ্যে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে চাষ করা হয়? রয়েছে 4টে অপশান, মিজোরাম, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ নাকি সিকিম? দেখো ভারতের সম্পূর্ণ জৈব পদ্ধতিতে চাষ করা হয় সিকিমে, রয়েছে অপশান ডি হয়ে যাবে সঠিক আনসার। সিকিম 2016 সালে অর্গানিক স্টেট নামে আখ্যায়িত হয়েছিল, অর্গানিক স্টেট নামে পরিগণিত হয়েছিল 2016 সালে। এই ভারতের মধ্যে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে চাষ করা হয় সিকিমে, এই জন্য একে অর্গানিক স্টেট বলা হয়, আর এটা 2016 সাল থেকেই বলা হয়, আর সেই জন্য এখানে সঠিক আনসার অপশান ডি হবে। চলো আমরা যাই পরবর্তী কোশ্চেন, 20 নম্বর কোশ্চেন রয়েছে দেখো,
আলোর প্রতিফলনে সক্ষম অধাতু কোনটি? রয়েছে 4টে অপশান, হীরক, সালফার, বোরন নাকি আর্সেনিক। দেখো এখানে আলোর প্রতিফলনে সক্ষম অধাতু হলো, এটা আমরা সবাই জানি হীরক। হীরক আলো প্রতিফলন করতে সাহায্য করে, হীরক কিন্তু একটি অধাতু। এটা কোনটা দিয়ে কি দিয়ে তৈরি হয়? হীরক একটি কার্বনের রূপভেদ, কার্বনের রূপভেদ হলো হীরক, আর এটি অধাতু হওয়া সত্ত্বেও এটি আলোক প্রতিফলনে সক্ষম হয়। এটি কার্বনের বিশুদ্ধতম ও ভারী রূপভেদ, বিশুদ্ধতম। এটা খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবে, কার্বনের সবথেকে বিশুদ্ধতম ও ভারী। দেখো অনেক সময় এটা দেয় যে কার্বনের সবথেকে বিশুদ্ধতম রূপভেদ কোনটি, তখন বলবে যে হীরক। কার্বনের বিশুদ্ধতম রূপভেদ হলো হীরক। কার্বনের অনেক রূপভেদ রয়েছে, যেমন ফুলারিন থাকে, কোল থাকে, তার হীরক থাকে, আরও অনেক রকম থাকে। এর মধ্যে সবথেকে বিশুদ্ধতম রূপভেদ হলো হীরক। চলো আমরা যাই পরবর্তী কোশ্চেন, 21 নাম্বার কোশ্চেন। 21 নাম্বার কোশ্চেন রয়েছে, দেখো একটা বেরিলিয়াম ক্লোরাইড প্লাস সালফিউরিক অ্যাসিড, সেখান থেকে হয়েছে বেরিলিয়াম সালফেট আর হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই যে সমীকরণটা, এই সমীকরণে এই বিক্রিয়াটা কি প্রকৃতির হয়েছে? রয়েছে 4টে অপশান, প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া, বিনিময় বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া নাকি পুনর্গঠন বিক্রিয়া। তোমরা বলো কোনটা সঠিক আনসার হয়ে যাবে। দেখো এই প্রশ্নের সঠিক আনসার আমরা একটু দেখলেই বুঝতে পারবো। এখানটা দেখো বেরিলিয়াম ক্লোরাইড আর সালফিউরিক অ্যাসিড, এরা পরস্পরের মধ্যে, পরস্পরের যে মৌল রয়েছে, যে মৌল দিয়ে যৌগ গঠন করেছে, সেই মৌলগুলোকে বিনিময় করেছে। দেখো বেরিলিয়াম তার ক্লোরিনকে, বেরিলিয়াম ক্লোরাইডের ক্লোরিনকে হাইড্রোজেনের সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিডে পরিণত করেছে, আর সালফিউরিক অ্যাসিডের যে সালফারকে বেরিলিয়ামের সঙ্গে বেরিলিয়াম সালফেটে পরিণত করেছে। তাহলে এখানে দেখো দুজনের যৌগগুলোকে বিনিময় করেছে, সেই জন্য এই বিক্রিয়াটা হয়ে যাবে বিনিময় বিক্রিয়া। বিনিময় করেছে, বেরিলিয়াম ক্লোরিনকে বিনিময় করেছে, আর সালফিউরিক অ্যাসিড তার সালফারকে বিনিময় করেছে, সেই জন্য এই বিক্রিয়াটা হয়ে যাবে বিনিময় বিক্রিয়া। আর যে অপশানগুলো রয়েছে দেখো, প্রত্যক্ষ সংযোগ, প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়ায় কি হয় না, দুটো পদার্থের উপাদানগুলো যখন, দুটো মৌলিক পদার্থের অণুগুলো যখন পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে নতুন কিছু উৎপন্ন করে, সেটাকে বলা হয় কি না, হচ্ছে প্রত্যক্ষ সংযোগ। যেমন একটা উদাহরণ দিই, ধরো ম্যাগনেসিয়াম, দুটো ম্যাগনেসিয়াম অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে কি উৎপন্ন করলো, ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করলো। এই যে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করলো, এখানটায় দেখো তাহলে এই যে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করলো, এটা হয়ে গেল প্রত্যক্ষ সংযোগ। এই যে ম্যাগনেসিয়াম আর অক্সিজেন পরস্পর যুক্ত হয়ে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করলো, এটাকেই বলা হচ্ছে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া। আর রয়েছে দেখো প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়ায় কি হয়, একটি যৌগিক পদার্থের অণু প্রতিস্থাপিত হয়ে অন্য মৌলের পরমাণু সেই মৌলের স্থান দখল করে। যেমন একটা উদাহরণ দিলেই বুঝতে পারবে কি হয়, যেমন জিঙ্কের সঙ্গে যদি আমরা কপার সালফেটের যদি বিক্রিয়া ঘটায়, তাহলে দেখা যাবে এটা জিঙ্ক সালফেট উৎপন্ন করছে, ZnSO4 উৎপন্ন করছে, আর কপার তার এমনি পড়ে রয়েছে। তাহলে এখানে দেখো এই যে কপারের স্থানটা জিঙ্ক দখল করে নিচ্ছে, অর্থাৎ কপারকে প্রতিস্থাপন করে দিচ্ছে জিঙ্ক, সেই জন্য এই বিক্রিয়াটাকে বলা হবে প্রতিস্থাপন বিক্রিয়া। আশা করি বুঝতে পেরেছো তোমরা। এর পরে রয়েছে দেখো পুনর্গঠন বিক্রিয়া। পুনর্গঠন বিক্রিয়ায় কি হয়, যৌগিক পদার্থের পরমাণুগুলো নিজেদের সংখ্যা অপরিবর্তিত রাখে, তাদের যে সংখ্যা প্রথমে ছিল পরেও কিন্তু সেই সংখ্যায় থাকে, কিন্তু নতুনভাবে বিন্যস্ত হয়ে সম্পূর্ণ পৃথক ধর্মবিশিষ্ট নতুন যৌগ উৎপন্ন করে, সেটাকেই বলা হয় কি বিক্রিয়া, পুনর্গঠন বিক্রিয়া। এখানে একটা উদাহরণ দিই পুনর্গঠন বিক্রিয়া। দেখো যেমন অ্যামোনিয়াম সায়ানেট, অ্যামোনিয়াম সায়ানেটের সংকেত কি, NH4C সায়ানেট CNO। এই অ্যামোনিয়াম সায়ানেটকে তাপ দিলে কি উৎপন্ন হয়, ইউরিয়া উৎপন্ন হয়।
ইউরিয়া, NH2 তার হোল 2। এই যে দেখো এখানেও যতগুলো অ্যামোনিয়াম সায়ানেটে অ্যামোনিয়া হোক আর সায়ানেট হোক অক্সিজেন হোক এদের যতগুলো ছিল এখানেও কিন্তু ইউরিয়াতেও কিন্তু একই পরিমাণ মৌল রয়েছে, কিন্তু অ্যামোনিয়াম সায়ানেটের ধর্ম আর ইউরিয়ার ধর্ম সম্পূর্ণ আলাদা। এই যে একটা মৌল থেকে অন্য একটা যৌগ থেকে অন্য একটা যৌগে পরিণত হলো, এটাকেই বলছে পুনর্গঠন বিক্রিয়া। তাহলে কোন বিক্রিয়াটা কি আর কোনটার উদাহরণ কেমন আমি তোমাদেরকে বলে দিলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এখানে যে অপশানটা রয়েছে এটা হয়ে যাবে তাহলে বিনিময় বিক্রিয়া। চলো আমরা যাই পরবর্তী কোশ্চেন, 22 নম্বর কোশ্চেনে। 22 নম্বর কোশ্চেন রয়েছে দেখো, হাইড্রোজেন সালফাইড গ্যাস লিটমাস পেপারের কিরূপ পরিবর্তন ঘটায়। রয়েছে 4টে অপশান, নীল লিটমাসকে লাল করে, লাল লিটমাসকে নীল করে, নাকি লাল লিটমাসকে বর্ণহীন করে, নাকি কোনোটাই নয়। তোমরা বলো কোনটা সঠিক আনসার হয়ে যাবে। দেখো এই যে হাইড্রোজেন সালফাইড গ্যাস একটি অম্লধর্মী গ্যাস অর্থাৎ অ্যাসিডিক গ্যাস। তাহলে হাইড্রোজেন সালফাইড যদি অম্লধর্মী হয় তাহলে অম্লধর্মী গ্যাসের ক্ষেত্রে কি হবে, নীল লিটমাসকে লাল করবে, এটা হয়ে যাবে সঠিক আনসার অপশান এ। হাইড্রোজেন সালফাইড গ্যাসের মধ্যে যদি আমরা লিটমাস পেপারকে ডোবাই তাহলে আমরা দেখতে পাবো নীল লিটমাস লাল বর্ণের হয়ে গেছে। চলো আমরা যাই পরবর্তী কোশ্চেন, 23 নম্বর কোশ্চেন। 23 নম্বর কোশ্চেন রয়েছে দেখো, নিম্নলিখিত কোনটিকে তরল সোনা বলা হয়। রয়েছে 4টে অপশান, পারদ, ব্রোমিন, পেট্রোলিয়াম, নাকি কোনোটাই নয়। তোমরা বলো কোনটা সঠিক আনসার হয়ে যাবে। দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান সি, পেট্রোলিয়ামকে বলা হয় তরল সোনা। এখনকার যুগে বর্তমানে যে পেট্রোলিয়ামের বহুমুখী উপযোগিতা রয়েছে বা উপকারিতা রয়েছে, সেজন্য বহুমুখী ব্যবহার রয়েছে, এই জন্য একে বলা হয় তরল সোনা, পেট্রোলিয়ামকে তরল সোনা বলা হয়। দেখো এই যে পেট্রোলিয়ামকে খনিজ তেল বলা হয়, এটা সবাই আমরা জানি। পেট্রোলিয়ামকে কেন খনিজ তেল বলা হয় না, হচ্ছে গিয়ে পেট্রোলিয়াম দুটো ল্যাটিন শব্দ থেকে এসেছে, একটা পেট্রা আর একটা ওলিয়াম। এই যে পেট্রা শব্দের অর্থ কি, পেট্রা শব্দের অর্থ খনিজ আর ওলিয়াম শব্দের অর্থ হলো তেল। এইখান থেকেই এই কারণের জন্যই পেট্রোলিয়ামকে বলা হয় খনিজ তেল বা তরল সোনা। খনিজ তেল আর তরল সোনা বলা হয় কারণ এর বহুমুখী উপযোগিতার জন্য একে বলা হয় তরল সোনা। মনে রাখবে। চলো আমরা যাই পরবর্তী কোশ্চেন, 24 নম্বর কোশ্চেন। 24 নম্বর কোশ্চেন রয়েছে দেখো, নিম্নলিখিত কোন মৌলের আইসোটোপ নেই। রয়েছে 4টে অপশান, কার্বন, ফ্লুরিন, ক্লোরিন, নাকি হাইড্রোজেন। তোমরা বলো কোনটা সঠিক আনসার হয়ে যাবে। দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান বি, ফ্লুরিন। ফ্লুরিনের কিন্তু আইসোটোপ থাকে না। এর মধ্যে যেটা রয়েছে দেখো কার্বনের আইসোটোপ থাকে। কার্বনের কি কি আইসোটোপ থাকে, কার্বন C12 হয়, এটা আসল মৌল, এর আইসোটোপ থাকে C614 হয়, C613 হয়। আর রয়েছে দেখো ক্লোরিনের সংকেত আমরা জানি সবসময় ক্লোরিনের হয় 17 আর 35। আরেকটা ক্লোরিনের আইসোটোপ রয়েছে সেটা হলো ক্লোরিন 1737। আর রয়েছে দেখো হাইড্রোজেনের আমরা সবাই জানি হাইড্রোজেনের 11 হয়, হাইড্রোজেনের 12 হয়, হাইড্রোজেনের 13 হয়। তাহলে এইগুলো সবই কিন্তু হাইড্রোজেনের আইসোটোপ। তাহলে এই সমস্ত মৌলের আইসোটোপ থাকে কিন্তু ফ্লুরিনের আইসোটোপ থাকে না। চলো আমরা যাই পরবর্তী কোশ্চেন, 25 নম্বর কোশ্চেনে। 25 নম্বর কোশ্চেন রয়েছে দেখো, লাউড স্পিকারে কথা বলার সময় কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়। রয়েছে 4টে অপশান, তড়িৎ শক্তি শব্দ শক্তিতে, শব্দ শক্তি যান্ত্রিক শক্তিতে, শব্দ শক্তি তড়িৎ শক্তিতে, কোনোটাই নয়। তোমরা বলো কোনটা সঠিক আনসার হয়ে যাবে। দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান সি, শব্দ শক্তি তড়িৎ শক্তিতে পরিণত হয়। দেখো এখানটায় বলেছে কথা বলার সময় মানে আমরা কথা বলছি, সেই কথাটা তড়িৎ শক্তিতে পরিণত হয়ে অন্য জায়গায় চলে যাচ্ছে, সেই জন্য এখানে হয়ে যাবে অপশান সি, শব্দ শক্তি তড়িৎ শক্তিতে পরিণত হচ্ছে। চলো আমরা যাই পরবর্তী কোশ্চেন অর্থাৎ 26 নম্বর কোশ্চেন। 26 নম্বর কোশ্চেন রয়েছে দেখো,
ভরবেগের মাত্রা কি? রয়েছে চারটে অপশান, ml t⁻⁻1, ml t⁻⁻2, নাকি ml t⁻⁻1 t⁻⁻2, নাকি কোনোটাই নয়। তোমরা বলো কোনটা সঠিক আনসার হয়ে যাবে। দেখো ভরবেগের মাত্রা হয়ে যাবে অপশান এ হয়ে যাবে সঠিক আনসার। এখানটা কেমন করে আমরা পাচ্ছি? ভরবেগ আমরা মানেই জানি ভর ইন্টু বেগ, ভরের সঙ্গে বেগ গুণ করলেই আমরা ভরবেগ পাই। দেখো এখানে ভরের মাত্রা বলবো আগে, বেগ সমান জেনে নিই। বেগ সমান কি? সরণ বাই সময়। একক সময়ে কতটা সরণ ঘটেছে সেটাকেই তো তার বেগ বলা হয়। তাহলে এখানটায় দেখো ভরের মাত্রা হয়ে যায় এম, আর এখানে সরণের মাত্রা হবে এল, আর সময়ের মাত্রা হবে টি। আর যেহেতু নিচে আছে সেই জন্য t⁻⁻ -1 হবে, সেই জন্য আমাদের সঠিক আনসার হয়ে যাচ্ছে অপশান এ, অর্থাৎ ml t⁻⁻1। চলো আমরা যাই পরবর্তী কোশ্চেন, 27 নম্বর কোশ্চেনে। 27 নম্বর কোশ্চেন রয়েছে দেখো, 20 কেজি বস্তুতে 4 মিটার/সেকেন্ড² ত্বরণ উৎপন্ন করতে যে বল প্রয়োজন। রয়েছে চারটে অপশান, 80 নিউটন, 5 নিউটন, 40 নিউটন, নাকি 20 নিউটন। তোমরা বলো কোনটা সঠিক আনসার হয়ে যাবে। দেখো এই প্রশ্নের সঠিক আনসার দিতে গেলে আমাদেরকে জানতে হবে বল আর ত্বরণ আর ভরের মধ্যে কি সম্পর্ক রয়েছে। এখানটায় দেখো আমরা সবাই জানি বল সমান ভর ইন্টু ত্বরণ, ভর ইন্টু ত্বরণ। তাহলে এই সূত্রেই যদি আমরা ফেরি দিই, এখানে বল চেয়েছে তার মানে ভরটা আমাদের 20 কেজি, 20 হয়ে যাবে, আর ত্বরণ 4 মিটার/সেকেন্ড হয়েছে, তার সঙ্গে 4 গুণ হয়ে যাবে। সবগুলোই এসআই এককেই দেওয়া রয়েছে, সেই জন্য এখানটায় তাহলে কি হয়ে যাবে? 80 নিউটন হয়ে যাবে সঠিক আনসার। দেখো অপশান এ হয়ে যাচ্ছে সঠিক আনসার, 80 নিউটন। চলো আমরা যে 28 নম্বর কোশ্চেনে। 28 নম্বর কোশ্চেন রয়েছে দেখো, শব্দের বেগ ভি হলে, তরঙ্গ দৈর্ঘ্য এল হলে, আর কম্পাঙ্ক যদি এন হয়, তাহলে এদের মধ্যে সম্পর্ক কি? রয়েছে এন সমান ভি বাই এল, এল সমান ভি এন, নাকি এন সমান ভি এল। তোমরা বলো কোনটা সঠিক আনসার হবে। দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান এ, কম্পাঙ্ক সমান হয়ে যায় শব্দের বেগ বাই তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এটা আমাদের হয়ে যাচ্ছে, এটাই আমাদের সূত্র, কম্পাঙ্ক সমান শব্দের বেগ বাই তরঙ্গ দৈর্ঘ্য, সেই জন্য হয়ে যাচ্ছে এন সমান তরঙ্গ দৈর্ঘ্য, শব্দের বেগ ভি বাই তরঙ্গ দৈর্ঘ্য এল। অপশান এ হয়ে যাচ্ছে সঠিক আনসার। চলো আমরা যাই 29 নম্বর কোশ্চেনে। 29 নম্বর কোশ্চেন রয়েছে দেখো, শব্দ হলো এক প্রকার কিরকম তরঙ্গ? তির্যক তরঙ্গ, তড়িৎচুম্বকীয় তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ, নাকি কোনোটাই নয়। দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান সি, শব্দ এক প্রকার অনুদৈর্ঘ্য তরঙ্গ। চলো আমরা যাই পরবর্তী কোশ্চেন, অর্থাৎ আজকের শেষ কোশ্চেন রয়েছে দেখো, নিম্নলিখিত কার মধ্যে দ্বি অভিযোজন দেখা যায়? দ্বি অভিযোজন রয়েছে চারটে অপশান, মাছ, ব্যাঙ, জিরাফ, নাকি ঘোড়া। তোমরা বলো কোনটা সঠিক আনসার হয়ে যাবে। দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান বি, ব্যাঙ। ব্যাঙের মধ্যে দ্বি অভিযোজন দেখা যায়। কীরকম? ব্যাঙ যাতে জলে থাকতে পারে, এই জলে থাকার জন্য এদের লিপ্ত পথ থাকে, জলে থাকা বা সাঁতার কাটার জন্য লিপ্ত পথ থাকে, এটা একটা অভিযোজন। আরেকটা অভিযোজন, এরা যাতে ডাঙায় বসবাস করতে পারে সেই জন্য এদের ফুসফুস থাকে। এই যে দুরকম অভিযোজন একটা প্রাণীর মধ্যে, আমরা কি জানি যে কোনো গাছ হোক প্রাণী হোক তাদের যে কোনো একটা জায়গায় বসবাস করার জন্যই তাদের কিন্তু অভিযোজন হয়। যেমন ধরো জাঙ্গল উদ্ভিদের অভিযোজন হয়েছে তাদের মরুভূমিতে বসবাস করার জন্য, ম্যানগ্রোভ উদ্ভিদের অভিযোজন হয়েছে ম্যানগ্রোভ অরণ্যে বসবাস করার জন্য, আবার মাছেদের অভিযোজন হয়েছে তাদের জলে বসবাস করার জন্য। কিন্তু ব্যাঙেদের জলে বসবাস করার জন্য লিপ্তপদ, আবার ডাঙায় বসবাস করার জন্য ফুসফুস দেখা যায়। এই যে একটা প্রাণীর দুটো অভিযোজন হয়েছে যাতে তারা দুটো জায়গায় বসবাস করতে পারে, ব্যাঙকে তো আমরা উভয়চরও বলে থাকি এই জন্য। তাহলে এই কারণটার জন্যই এটাকে বলা হয়
এর মধ্যেই দ্বি অভিযোজন দেখা যায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে তাহলে এতটা পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর এই প্রশ্নের পিডিএফটি যদি তোমরা পেতে চাও তবে জয়েন করো আমাদের টেলিগ্রাম চ্যানেল অলটেড পিটিতে, লিঙ্ক আমাদের ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে। আর তোমরা যারা আমাকে প্রথম দেখছো এই চ্যানেলে, তাহলে তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দাও, যাতে তোমরা সবার প্রথমে এই চ্যানেলে সমস্ত ভিডিও দেখতে পাও। এই চ্যানেলে কিন্তু প্রতিদিনই এরকম নতুন নতুন প্র্যাকটিস সেটের আলোচনা নিয়ে ভিডিও আসতেই থাকে। আজকে তাহলে এ পর্যন্তই, টাটা।